মানে মানুষ যেন বিরোধিতা না করে, বুঝলেন? মানে এমন একটা পরিস্থিতি, মানুষকে এতটাই বিরক্ত করা হবে যে মানুষ বিরক্ত কতটা নিতে পারে, এটা একটা টেস্ট চলছে, মানুষের ধৈর্য কতটা। তো ধৈর্যের পরীক্ষা মানুষ যতক্ষণ দিতে পারবে ততক্ষণ। আশা করি ওয়েস্ট বেঙ্গলের মানুষের ধৈর্য যথেষ্ট, এটা নিয়ে সন্দেহ নেই। আশা রাখছি মানুষ ধৈর্যশীল, তারা এই পরীক্ষায় তো পাশ করবে। আজকে প্রথম প্রশ্ন করব, এর আগে বহুদিন আগে আমরা মানে বেশ কিছুদিন আগে আমরা বলেছিলাম যে দুর্গাপুজো আমাদের এবারে 11 ফুটের নিচে দুর্গা ঠাকুর বানাতে হবে। 11 না 15? টোটাল 11 ফুটের মধ্যে 15 ফুট হচ্ছে টোটালটা থাকতে হবে। 11 ফুটের মধ্যে দুর্গা ঠাকুর থাকতে হবে, তা নাহলে লরির ওপরে তুললে ওটা তো আরও বেড়ে যাবে না। তো সব হাইটের প্রবলেমের জন্য 11 ফুটের মধ্যে ঠাকুর হতে হবে। এইবার আমরা দেখছি যেটা, যে বিভিন্ন মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে চোঙা, এবং বলা হচ্ছে যে হিন্দুদেরও কোনো পুজোতেও এই ধরনের চোঙা লাগানো যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে দুর্গাপুজো সামনে এসে গেছে একেবারেই দোরগোড়ায়, তো দুর্গাপুজোতে তাহলে কি চোঙা বাজবে না, মাইক বাজবে না? আমি জানি না এটা জুমলা কি না, কারণ রথ কিন্তু 15 ফুটের অনেক হাইট হয়েছিল। রথ যেতে পারলো, মা যেতে পারবে না, এটা হচ্ছে প্রথম ব্যাপার। আর চোঙা বাজার ব্যাপারটা যেটা বলছি, এখন তো শ্রাবণ মাস চলছে, আপনি যান না তারকেশ্বরের রাস্তায়, দেখুন বাজছে কি না, সাউন্ড 60 ডেসিমেলের মধ্যে সব আছে কি না দেখুন তো। আমাদের আসলে বিষয় হচ্ছে সমাজকে একটু বিব্রত করে দেওয়া, মানে সমাজ বুঝতে পারবে না কি করব কি করা উচিত না, কে করবে কে করবে না, এই যে একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাওয়া সমাজের মধ্যে, এবং সমাজে নিজেদের মধ্যে নিজেরাই একটা জটিলতা সৃষ্টি করা, এইটা করার জন্য, মানে মানুষকে সমাজকে ব্যস্ত করে রাখার জন্য এগুলো করা, আর কিছুর জন্য না। না, আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পল এবং রাজ্যের যিনি সভাপতি বিজেপি, তিনি স্পষ্ট বলেছেন যে মাইক বাজাতে গেলে, চোঙা বাজাতে গেলে নিজের বাড়িতে ঘরে বসে ঘরে বাজান, বাইরে কেন বাজাচ্ছে? আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করুন, আপনি ওনাকেই জিজ্ঞাসা করুন যে এখন যারা তারকেশ্বরে যাচ্ছে সব চোঙা যে যার বাড়ি বাজাচ্ছে? তো যারা যাচ্ছে তাদের যে চোঙাগুলো নিয়ে যাচ্ছে, ওই চোঙাগুলো কি তাদের বাড়ি? ওটা রাস্তায় যেখানে সেখানে যে বিরাট বক্স, 4 পেয়ার 6 পেয়ার 8 পেয়ার 10 পেয়ার বক্সগুলো বাজছে, এটা কোথায় বাজছে? তাদের বাড়ি? আমি বুঝতে পারছি না তো আইনটা কিভাবে কাজ করছে, কোথায় কোথায় যে যার বাড়ি চোং বাজছে? এটা কি বাড়িতে চোং বাজছে কি? আপনারাই বলুন না, রথের সময় কোথায় দেখলেন চোং বাজলো? চোং কি রথের সময় যার যার বাড়ি বেজেছিল? এটা আসলে ওই একটা কথা কিন্তু বলতেই হয়, তাসলিমা কিন্তু একটা ভালো কথা বলে গেছে, রাজনীতিতে ধর্ম আনবেন না, বা ধর্ম দিয়ে রাজনীতি করবেন না। এটা যদি মানুষের মানে বুঝতে না পারে তাহলে এটা চলবে, এটা তো আর কিছু করার নেই। তাহলে দুর্গাপুজোটা কীভাবে হবে? মানে চোঙা বাজবে না তো? চোঙা বাজবে তো, চোঙা বাজবে, সনাতনী হিন্দুদের চোঙা বাজবেই, সনাতনী হিন্দুদের চোঙা বাজবেই, ওদের চোঙা যেটা বাজছে সমাজ জুড়ে ও চোঙা বাজবেই। তো এবার দেখার সেই চোঙাটা সাউন্ডের আইনকে মানছে কি না, 65 ডেসিমেলের মধ্যে থাকছে কি না, তাদের চোঙা কত উপরে লাগানো না কত নিচে লাগানো। আর একটা বিষয়, এটা আমার মানে পার্সোনাল অভিমত, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো রাজনৈতিক শাসক ধর্মের উপরে কোনো রকম মানে বিধিনিষেধ তার আনা উচিত না। আমি আমার পুজো কিভাবে করব, আমি জানি না আজকে সনাতনীরা কিভাবে নেবে, মা আমি দুর্গাকে কেমনভাবে করব, আমি মাকে কিভাবে রিপ্রেজেন্ট করব আমার মাকে। এখানে একটা কথা আমি শুনেছি যে থিমের ঠাকুর করা যাবে না বলে একটা কথা মাঝে এসেছিল। থিমের ঠাকুরে কিন্তু পুজো হয় না, যিনি এটা বলেছিলেন তিনি জানেন না হয়তো। থিমের ঠাকুরটা থিমেরই ঠাকুর, সেটাই পুজো হয় না, কিন্তু পুজো হয় কিন্তু পাশে একটা আলাদা থাকবে, ওনার কাছে এই কনসেপ্টটা নেই হয়তো, উনি জানেন না হয়তো। তো থিমের ঠাকুরটা হচ্ছে একটা আর্ট অ্যান্ড কালচার, যে বিষয়টা একটা একটা মানুষের আবেগ, একটা মানুষের ভাবনা, একটা মানুষের কল্পনা। তো তারা যদি সৃষ্টিকে বাধা দিতে চায় এভাবে, এটা তো সৃষ্টিতে বাধা দেওয়া। তো সৃষ্টিকে বাধা দিতে চাইছে, আমি জানি না কেন। পুজো
যদি ওনাদের কথাতেই হয় তাহলে যেন মন্দিরেই হয়, কোনো রাস্তায় প্যান্ডেল যেন না করে হয়। এটা আমি আশা করব এবছর কোনো রাস্তায় পুজোর জন্য ব্যারিকেড থাকবে না, এবং কোনো রাস্তা অভিমুখ পরিবর্তন করে সেই রাস্তায় পুজোর প্যান্ডেল থাকবে না, এটুকু আমি আশা করব, এবং সনাতনীরা সেদিকে খেয়াল রাখবে বলে আমি আশা রাখছি। আমার আরেকটা অন্যদিকে প্রশ্ন আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এবং আমরা দেখতে পেলাম আরও অনেকেই বলছেন, বিশেষ করে আমরা যদি দেখি যে দিলীপ ঘোষ বলছেন যে যেভাবে রাজ্যে তোলাবাজি চলছে বিভিন্ন জায়গায়, বলছে আমরা 6 মাস দেখব, আর শ্রমিক ভট্টাচার্য বলছে যে আমরা আরও 15 দিন দেখব। মানে এই 15 দিন 6 মাস কেন দেখব, মানে প্রথম থেকেই কেন দেখব না? দেখুন, সব টেন্ডার তো একই দিনে পাস হয়ে যায় না, তার জন্য তো 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস টাইম লাগবে। ওটাই দেখব। টেন্ডার হয়ে গেলে আর দেখবেন তোলাবাজি হচ্ছে না। রাজ্যের পুরো বিষয়গুলো, যেভাবে মিড ডে মিলের টেন্ডার হয়েছে, যেভাবে বালির টেন্ডার হয়েছে, যেভাবে আইটি কলেজগুলোর টেন্ডার হয়েছে, তো এইভাবে যখন প্রতিটা সাবজেক্ট টেন্ডার হয়ে যাবে তখন দেখবেন আর তোলাবাজি থাকবে না। ওই জন্যই সময়টা লাগবে, টেন্ডার হওয়ার সময়টা। মানে আপনি বলছেন যে বিজেপি আমলে সমস্ত কিছু টেন্ডারে চলে যাবে, এখানে কোনো তোলাবাজি থাকবে না। না, রাস্তাঘাটে কারো কোনো ডিস্টার্ব হবে না। আচ্ছা, যা হবে সব টেন্ডারে হবে, ফলে এখানে কোনো মানুষের কোনো প্রবলেম হবে না। যা হবে একবারে হবে। ওই যে 4,000 টাকার বালি 8,500 টাকায় কিনবেন, কোনো তোলাবাজি নেই তো। আপনি যেটা সরকারি আইটি কলেজে পড়তেন, এবার বেসরকারি কলেজে পড়বেন, কোনো তোলাবাজি নেই তো। আপনি যে মিড ডে মিলটা গ্রামের মায়েরা স্কুলে গিয়ে ছাত্রদের জন্য রান্না করতেন, খুব হিসাব করে তার হিসাব রাখতো হেডমাস্টারমশাই। হ্যাঁ, প্রত্যেক স্কুলের হেডমাস্টারমশাইকে মিড ডে মিলের হিসাব রাখতে হতো। তো সেটা তাদের রাখতে হচ্ছে না, ওটা ইসকন রাখবে। এবার ইসকন কিন্তু ওটা আবার কাউকে টেন্ডার দিয়ে দিয়েছে। সেখানে কিন্তু কোনো একটা মানে খাদিমখানা আছে যেখানে রান্নাটা হচ্ছে, তো সেখান থেকে রান্না হবে, তো সেই রান্না যাবে, সেই জন্য গাড়ি যাচ্ছে। মানে এটা সেই জোম্যাটোর মতো হয়ে গেছে না ব্যাপারটা? মানে মিড ডে মিলটা এখন জোম্যাটোর মতো মনে হচ্ছে না? মানে দেখবেন ক্যান নিয়েছে, হ্যাঁ জোম্যাটোর মতো। তো এবার ডিম আরেকটা, ওটা হয়তো ফ্লিপকার্ট থেকে আসবে বা অন্য কোনো কোম্পানি থেকে আসবে। মানে ওই জোম্যাটোর মতন যেগুলো খাবার প্রোভাইড করে যেসব কোম্পানি, ওরকম একটা কোম্পানি থেকে ডিম আসবে। মানে সেই কোম্পানিকে ডিমের টেন্ডার দেওয়া হয়েছে। এটা তো টেন্ডার দেওয়া হয়েছে, সেই ডিমটা দেবে কী করে? মিড ডে মিলের সিস্টেমটা কি ছিল? খাবার হলো না, পুরো খাবারটা না। ইসকন পারবে কি করে? ইসকন তো আমিষ, এই নিরামিষ, উনি তো আমিষ দিতে পারবেন না। তো ব্যাপারটা হচ্ছে, তাহলে আমি নিরামিষের টেন্ডারটা উনি নিয়েছেন, আমিষটা খেয়ে নেবে। এবার সারা রাজ্য ডিম করে মাথা খারাপ করে দিচ্ছে, ওর জন্য আরেকজনের ডিমের টেন্ডার দিয়ে দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি পদ্ধতি কী ছিল? যে একটা টাকা সরকার বাজেট করতো, স্কুল ভিত্তিক, সেই ছাত্র ভিত্তিক একটা টাকা সেখানে যেত, বাচ্চাদের মাথাপিছু একটা টাকা বাড়ানো হয়েছিল। আমার মনে হয় যেটা 10 টাকা করেছিল বাচ্চাদের খাবারের জন্য, এই 10 টাকা করে যে হিসেবটা, ওই হিসেবের টাকাটা যদি প্রতিটি স্কুলে পাঠিয়ে দিত, আমার মনে হয় বাচ্চারা অনেক বেশি ভালো খেত। কিন্তু এখন যেটা হয়েছে, বাচ্চাদের কিন্তু স্কুলে পড়াশুনো নিয়ে এত আলোচনা হচ্ছে না। পড়াশোনার কোনো টেন্ডার দেখেছেন? যে প্রাইমারি স্কুলগুলোর এই টেন্ডার করলাম, এসএসকেদেরগুলোর এই এসএসকের অবস্থা জানেন, এমএসকের অবস্থা জানেন আপনি রাজ্যের? সেগুলো কিন্তু মরে গেছে। খাবার টেন্ডারটা বাড়ানো হয়েছে, তার মানে স্কুলটা যেন খাওয়ার জায়গা। মানে আজকে খেতে যাব 7 রকম পদে, আজকে খাওয়াবে 8 রকম পদের। আপনি বলুন তো, একটা বাচ্চার টিফিন টাইমে যদি 10 রকম পদের খাওয়ার ব্যবস্থা, মানে ধরুন টিফিন বেলায় একটা স্কুলের বাচ্চাকে বলা হলো তুমি বিয়ে বাড়িতে খেয়ে আসো, সেখানে বুফে করা হয়েছে, তা খেয়ে কি ফিরতে পারবে পরের ক্লাসে? আপনার কি মনে হয়? পারবে না। ওই একই জিনিস হচ্ছে ইসকনেরটাই হয়েছে। ওরা 10 রকম পার্টিতে 10 রকম খাবার পাঠাচ্ছেন, দেখেননি প্রথম দিনই ভিডিওতে দেখিয়েছে তো, সব রকম খাবার টাবার দিয়ে কলা পাতা সাজানো গোছানো, এই যে পুরো প্রক্রিয়াটা করতে করতে স্কুল শেষ। মানে পড়াশুনো কী হচ্ছে বুঝতে পেরেছেন? সেই আমরা শরৎচন্দ্রের গল্প পড়েছিলাম না, হচ্ছে মেজদা গল্প পড়েছিলাম, মনে আছে? শ্রীকান্ত থেকে নেওয়া, শ্রীকান্ত উপন্যাস থেকে নেওয়া। তো সেখানে মেজদা প্রত্যেকবার ফেল করে, আর তিনি ভাইদের পড়ান। তো ওই পড়াতে গিয়ে যে পদ্ধতি, থুতু ফেলতে গেলে লিখতে হয়, এটা করতে, এই যে প্রক্রিয়া, এটা সেই গল্পটা হচ্ছে। তো মেজদা গল্পটা হয়তো আজকে স্কুল থেকে তুলে দেওয়া হবে, কিন্তু তার কিন্তু বাস্তবকরণ হচ্ছে না। আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে, হঠাৎ করে আমরা দেখলাম কিছুদিন আগে, মাস দেড়েক আগে মহিলাদের জন্য বাসের ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছিল। তো আবার এখন শোনা যাচ্ছে এবং রীতিমতো বলা হচ্ছে যে বাসের ভাড়া আবার লাগবে পুনরায়। তাহলে কি এটা চমক না ধমক না কি? এটা বিষয়টা হচ্ছে, দেখুন ভালো করে, যেমন
অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 দেওয়া হবে। সরকার আসার পরের মাসে কারুর গেল না, তারপরের মাসে কয়েকজনের গেল, তারপরের মাসে বন্ধ হয়ে গেল, তারপরের মাসে যেতেও পারে। সরকার বলছে আপনারা মেল করে দিন, না হয় ফোন করে দিন। এবার যদি মেলে ফোনে আপনার টাকা না যায় তাহলে আপনি চিঠি লিখুন। যদি মেলে ফোনে চিঠিতে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার না যায়, আপনি তাহলে ভিডিও মেসেজ পাঠান। এবার যদি মেলে ফোনে চিঠিতে ভয়েস মেসেজে না যান, আপনি তখন ইউটিউবে সরকারকে বলুন। আপনার টাকা যাবেই, আপনি বলতে থাকুন। এই যে প্রক্রিয়াটা একই জিনিস। সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের বাজেট নিয়েছে 3.5 কোটি টাকা, এই 350 কোটি টাকা। তো 450 টাকার 450 কোটি টাকার বাজেটকে অলরেডি 100 কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে অলরেডি তো 1 কোটি লোক বাদ গেছে। তাহলে মানুষ ভাবছে কেন ওই টাকাটা পাবে? তারা তো বাজেটেই বাদ চলে গেছে। কিন্তু বিধায়করা দোষ দিয়ে যাচ্ছে বিডিওদের, তারা নাকি তৃণমূলের বিডিও বলে টাকা দিচ্ছে না। তো মানুষ কি বুঝছে আমি জানি না, মানুষ সেটা জানবে। কিন্তু মানুষের এটা তো জানা উচিত বাজেট কত টাকা হয়েছে। বাজেট না থাকলে তো টাকা দিতে পারবে না। তো একই রকম ব্যাপার বাস ভাড়ার যে বিষয়টা, এবার হচ্ছে রেড কার্ড না গ্রিন কার্ড না পিঙ্ক কার্ড করতে বলা হয়েছে। এবার আপনি পিঙ্ক কার্ড করুন। পিঙ্ক কার্ডে যদি আপনার টাকা ফ্রি না হয়, আপনি পিঙ্ক কার্ডে নিজের ছবি লাগান। আপনার পিঙ্ক কার্ডে যদি ছবি লাগানোর পরও বাস ভাড়া না কমে, আপনি পিঙ্ক কার্ডে নিজের ছবি লাগিয়ে অনলাইন করে দিন। এইরকম নানা প্রক্রিয়া চলবে, কোনো না কোনো দিন বাস ভাড়া নিশ্চয়ই ফ্রি হবে। সেটা কেউ জানে না, এটা এত বলতে হবে না। প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে মানুষকে। মানে মানুষ যেন বিরোধিতা না করে, বুঝলেন? মানে এমন একটা পরিস্থিতি মানুষকে এতটাই বিরক্ত করা হবে যে মানুষ বিরক্ত কতটা নিতে পারে, এটা একটা টেস্ট চলছে। মানুষের ধৈর্য কতটা, তো ধৈর্যের পরীক্ষা মানুষ যতক্ষণ দিতে পারবে ততক্ষণ। আর আশা করি ওয়েস্ট বেঙ্গলের মানুষের ধৈর্য যথেষ্ট, এটা নিয়ে সন্দেহ নেই। আশা রাখছি মানুষ ধৈর্যশীল, তারা এই পরীক্ষায় তো পাশ করবে।